ভারতবর্ষের পূর্ব দিকে রয়েছে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ। আর এই পশ্চিমবঙ্গের একেবারে দক্ষিণ প্রান্তে প্রায় 10,000 স্কোয়ার কিলোমিটার এরিয়া জুড়ে ছড়িয়ে রয়েছে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন, যার 60% এরিয়া রয়েছে বাংলাদেশে আর বাকি 40% আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে। এখানে জলের রং যেমন নীল তেমন স্বচ্ছ। বৃহত্তম ম্যানগ্রোভ ফরেস্ট ছাড়াও এই সুন্দরবন হলো বিশ্বের বৃহত্তম নদী বদ্বীপ, যা গঙ্গা, ব্রহ্মপুত্র ও মেঘনা এই 3 নদীর মিলনে সৃষ্টি হয়েছে। সুন্দরবন বিখ্যাত তার রিচ বায়োডাইভার্সিটির জন্য। এখানে ডাঙায় রয়েছে সারা বিশ্বে দুর্লভ রয়্যাল বেঙ্গল টাইগার এবং জলে রয়েছে নোনা জলের কুমির। এছাড়াও কিছু বিরল প্রজাতির প্রাণী এবং সুন্দরী গড়ান ও গেওয়া গাছের ঘন জঙ্গল। এই সব কিছু মিলিয়ে সুন্দরবন আখ্যা পেয়েছে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের। সুন্দরবনে মোট 102টো আইল্যান্ড রয়েছে, যার মধ্যে 54টাতে মানুষ বসবাস করে এবং বাকি আজও প্রকৃতির কোলে লুকিয়ে থাকা রহস্যময় দুনিয়ার মতো। তো আমি জীবনে প্রথমবার সুন্দরবন গিয়েছিলাম এরই মধ্যে কিছু আইল্যান্ড এক্সপ্লোর করতে। সুন্দরবন যাওয়ার জন্য সবার আগে পৌঁছতে হয় দক্ষিণ 24 পরগনার ক্যানিংয়ে। আর ক্যানিং যাওয়ার সব থেকে সহজ উপায় হলো শিয়ালদহ থেকে ট্রেন ধরা। তো আমিও শিয়ালদহ স্টেশন থেকে সকাল 7:42 ক্যানিং লোকাল ধরে সবার আগে এসে পৌঁছই ক্যানিং স্টেশনে। তো এখন এসে পৌঁছালাম হচ্ছে ক্যানিং স্টেশন। আর এবার এখান থেকে আমাদের বেরিয়ে যেতে হবে হচ্ছে অটো স্ট্যান্ডে। তারপর অটোয় করে হচ্ছে আমাদের নিয়ে যাবে গদখালি ঘাট। মেনলি দুটো ঘাট রয়েছে, সোনাখালি আর গদখালি, এই দুটো জায়গা থেকে নিয়ে যায়। তো আমরা হচ্ছে যাব গদখালি ঘাট দিয়ে। সুন্দরবনের ট্রিপ সাধারণত শুরু হয় এই ক্যানিং থেকেই। ক্যানিংয়ে আসার পর এখান থেকে যে ট্রাভেল এজেন্সি বুক করা থাকে তাদের গাড়ি আসে পিক আপ করতে। এখন আমি যে গাড়িতে রয়েছি এই গাড়ি আমি যে ট্রাভেল এজেন্সি বুক করেছি তারাই পাঠিয়েছে। এই গাড়ি এখন আমাকে নিয়ে যাচ্ছে গদখালি ঘাটে, যার দূরত্ব ক্যানিং থেকে 28 কিলোমিটার। সুন্দরবন যাওয়ার জন্য আরও একটা ঘাট রয়েছে, যেটা হলো সোনাখালি। কোন ঘাট থেকে লঞ্চ ছাড়বে সেটা ডিপেন্ড করছে ট্রাভেল এজেন্সির উপর। তো এখন টাইম হচ্ছে 10:20 আর আমরা গদখালিতে এসে পৌঁছালাম। এই গাড়িতে করে এলাম আর এখান থেকে এবার হচ্ছে যাবো আমরা লঞ্চ ঘাটে। এটা হলো গদখালি ফেরিঘাট, যেখান থেকে আজ আমাদের বোট ছাড়বে। মিনিট 5 অপেক্ষা করার পর আমাদের বোট চলে এলো, যার নাম MV তুফান 3। তো এখন এসে পৌঁছালাম হচ্ছে গদখালি ঘাটে। আর এইবারে সুন্দরবনে আমি এই ট্রিপটা করছি হচ্ছে রাজলক্ষ্মী ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে। নমস্কার, আপনার নাম? আমার নাম মিস্টার অর্ণব মৃধা। অর্ণব মৃধা। হ্যাঁ। তো এনার সাথে আজকে সুন্দরবনে ট্রিপ করছি, চলো দেখা যাক কেমন এক্সপিরিয়েন্স হয়। আমাদের এই সুন্দরবনের ট্রিপ 2 রাত্রি 3 দিনের। আজকের নিয়ে আগামী 3টে দিন আমরা এই বোটে করে সুন্দরবনের বিভিন্ন আইল্যান্ডে ঘুরে দেখব এবং রাত্রিটা কোনো একটা আইল্যান্ডের এই এজেন্সির হোটেলেই থাকবো। এই 3 দিনের আমাদের যাবতীয় থাকা খাওয়ার সব কিছু ওদেরই দায়িত্ব। বাস কোনো রকম পার্সোনাল এক্সপেন্স হলে সেটা আমাদের। বোটে উঠে আমি বোটটা একটু ঘুরে দেখছিলাম। এমন সময় আমার চোখে পড়লো এখানে প্রত্যেকটা বোটের উপর লাগানো ফ্ল্যাগের দিকে। প্রত্যেকটা বোটেই এইরকম ইন্ডিয়ান ফ্ল্যাগ লাগানো রয়েছে। কিছুক্ষণ পরে আরও কিছু ট্যুরিস্ট আসতে শুরু করলো। বোট কখন ছাড়বে জিজ্ঞেস করায় জানতে পারলাম বোটে সব প্যাসেঞ্জার এসে গেলে ব্রেকফাস্ট করিয়ে দিয়ে তারপর বোট ছাড়বে। তো এখন বাজে হচ্ছে 11টা আর এখন আমাদের বোট ছাড়েনি, কিন্তু আমাদের ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে। আর আসার সাথে সাথেই সবার আগে হচ্ছে দিয়েছে একটা মাজা, আর ব্রেকফাস্টে রয়েছে হচ্ছে লুচি, আলুর তরকারি আর একটা মিষ্টি। গদখালি থেকে আমাদের বোট ছাড়লো বেলা 12:45। আজকে আমাদের মোট 3টে আইল্যান্ড ঘোরানোর ছিল, যার মধ্যে সবার প্রথমে গোসাবা। গদখালি থেকে গোসাবা খুবই কাছে, মাত্র 10 মিনিটের মধ্যেই লঞ্চ গোসাবায় পৌঁছে গেল। তো এখন এসে পৌঁছে গেছি হচ্ছে গোসাবাতে। এই গোসাবা বিখ্যাত স্কটিশ ব্যবসায়ী এবং সমাজ সংস্কারক স্যার ড্যানিয়েল ম্যাকিনন হ্যামিল্টন সাহেবের জন্য, যিনি 19 শতকের শেষের দিকে ভারতে আসেন।
1903 সালে এই সুন্দরবন অঞ্চলে ব্রিটিশ সরকারের থেকে তিনি প্রায় 10,000 একর জমি কিনে সমাজের পিছিয়ে পড়া মানুষদের জন্য বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেন। এই হ্যামিল্টন বাংলো ছিল তার বাসস্থান ও প্রশাসনিক কেন্দ্র। এই বাড়িতে থেকেই তিনি গোসাবার উন্নয়নমূলক বিভিন্ন কাজ দেখাশোনা করতেন। এখানকার ঘরবাড়ি যেগুলো যা দেখতে পাচ্ছি সব খুব ভালো দেখতে পাচ্ছি। এটা বাজার এরিয়া, মার্কেট এরিয়া, তো এখানকার অনেক উন্নত আছে। এই বাংলো বাড়ি ছাড়াও 1932 সালের দিকে হ্যামিল্টন সাহেব আরও একটি বাড়ি নির্মাণ করান। এটি মূলত অতিথি বিশেষ ও মনীষীদের থাকার জন্য ব্যবহার করা হতো। আর 1932 সালে রবীন্দ্রনাথ ঠাকুর তার গোসাবা সফরের সময় এই বাড়িতে ডিসেম্বর মাসের 30 এবং 31 এই দুটো দিন থেকেছিলেন। গোসাবা থেকে বেরিয়ে বোটে আসতে আমাদের পকোড়া খেতে দেওয়া হলো এবং তারপর বোট আবার চলা শুরু করলো পরবর্তী গন্তব্যের দিকে। আমি লঞ্চের একপাশে দাঁড়িয়ে দূরের লঞ্চ যাওয়া দেখছিলাম। এমন সময় আমার চোখ গেল আমাদের লঞ্চের কেবিনের ভিতরে। আমাদের ক্যাপ্টেন ভাইয়ের নাম কি? আমার নাম রাজেশ মৃধা। রাজেশ মৃধা। আর তুমি মোটামুটি কতদিন হলো এই বোট চালাচ্ছ? আমি বোট চালাচ্ছি 4 বছর হলো। 4 বছর। তার আগে 3 বছর হেলপারি করেছি। আচ্ছা। আমার লাইফে 7 বছর আমি তোমার লাইফে 7 বছর? 7 বছর। এই 7 বছরে আমি 7 বারই বাঘ দেখেছি। বাঘ দেখেছো? 7 বার? 7 বার বাঘ দেখেছি। রাজেশের সাথে কথা বলে আমার ইচ্ছে হলো একটু লঞ্চ চালিয়ে দেখতে। আর যাই হোক, এখানে অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় তো নেই। এইসব করতে করতে আমাদের বোট এসে দাঁড়ালো নাম না জানা এক ফেরিঘাটে। তো এখন ঘড়িতে টাইম হচ্ছে 2:45 আর এখন আমরা এলাম হচ্ছে লোকনাথ বাবা মন্দির দেখতে। এই গ্রামটার নাম কি তা তো আমার জানা নেই, কিন্তু গ্রামটা কত সুন্দর দেখো। ইট পাতা সরু রাস্তা আর দুধারে ধান ক্ষেত, আর রাস্তার পাশে দোকানে খেজুরের রস ও গুড় বিক্রি হচ্ছে। এখানে একটা লোকনাথ বাবার মন্দির রয়েছে। যেমনটা ভাবছো সেরকমটা নয়, খড়ের চালের মন্দির, আর ভিতরটাও কত সুন্দর করে সাজানো। ওকে, তো এখন হচ্ছে দুপুরে লাঞ্চটা করব, যদিও অনেকটা বেলা হয়ে গেছে, 4টে বাজে। এখন হচ্ছে আমরা সব ঘুরে টুরে এসে লঞ্চ আমাদের এক জায়গায় দাঁড়িয়েছে আর আমরা লাঞ্চ করতে বসছি। আচ্ছা, এবার একটা জরুরি কথা, এই বোটে আমি একাই রয়েছি যে ভেজিটেরিয়ান, তাই ননভেজ খাবারের টেস্ট কেমন তা তো বলতে পারবো না। তবে ভেজ অপশানে আমার একার জন্য ভাত, ডাল, আলু ভাজা, পনিরের তরকারি, চাটনি, পাঁপড় এই সব কিছুর ব্যবস্থা ছিল, আর খাবারের টেস্ট মোটামুটি ভালোই। দুপুরের খাওয়া শেষ করে উঠতে আমাদের প্রায় বিকেল 4টে বেজে গিয়েছিল, আর তখনও একটা মন্দির দেখা বাকি ছিল। তো এখনও আমরা আজকের আমাদের যে স্টে রয়েছে পাখিরালয়, সেখানে যাইনি। পাখিরালয়ে যাওয়ার আগে আমাদেরকে আরেকটা জায়গায় নিয়ে এসছে, আরেকটা ঘাটে। এই ঘাটটার নাম হচ্ছে ওয়াক্সপোল ঘাট, আর এখানটা হচ্ছে রয়েছে একটা মন্দির। আজকের আমাদের যা যা দেখার ছিল তা দেখা হয়ে গেছে। এরপর আমাদের বোট আমাদের নিয়ে গেল আজকের আমাদের স্টে পাখিরালয়তে। ওকে, তো এখন ঘড়িতে টাইম হচ্ছে সন্ধ্যে 6:30, আর আজকের আমাদের যে হোমস্টে রয়েছে পাখিরালয় হোমস্টে, সেখানে এসে ফাইনালি উঠলাম। এক্স্যাক্টলি 6টার সময় এখানে এসে উঠেছি, আর স্নান টান করে ফ্রেশ হয়ে আসতে একটু সময় লাগলো। তো আজ রাতটা আমরা এই হোমস্টেতে থাকছি, আর কাল দিনটা হচ্ছে আমাদের জন্য সবথেকে বেশি ইম্পর্টেন্ট, কারণ কালকের হচ্ছে মেন জায়গাগুলো কভার হবে। আর কালকেরও কিন্তু সারাদিন ঘুরে ফিরে এসে আবার আমরা রাতটা কালকের এখানেই থাকবো। তো এই হোমস্টের এই রুমটা কিরকম তোমাদের একটা ছোট্ট করে ট্যুর দিয়ে দিচ্ছি, তাহলে তোমরা এখানে এলে তোমরা বুঝতে পারবে কিরকম কি সার্ভিস পেতে পারো। যেমনটা তোমরা দেখছো, পাখিরালয়ে আমাদের এই হোটেলটা খুবই সুন্দর, বেশ বড় ঘর, এসি, পাখা, খাবার, জল, যা যা প্রয়োজন তা সবই আছে। শুধু একটা প্রবলেম আমার চোখে পড়লো, সেটা হলো বাথরুমের জল। জলের এই কালো রং এবং নোনতা টেস্ট, এর কারণ হলো সুন্দরবনে নদীর নোনা জল। এখন তোমরা যে লোকনৃত্যটা দেখছো, এটা আমাদেরই হোটেলের নিচে গ্রাউন্ডে হচ্ছে। এখানে গেস্টদের এনজয়মেন্টের জন্য এরও ব্যবস্থা করা রয়েছে। ফ্রেশ হয়ে নিয়ে আমি একটু বাইরেটা ঘুরে দেখতে বেরোলাম।
একটা জিনিস দেখে আমার অবাক লাগলো, সুন্দরবনের কোনো এক প্রত্যন্ত দ্বীপ হওয়া সত্ত্বেও এই পাখিরালয়তে ভালোই মার্কেট রয়েছে। তোমরা এখানে এলে পরিবারের জন্য অবশ্যই কিছু কিনে নিয়ে যেতে পারো, এতে এখানকার মানুষদের জীবনযাত্রা কিছুটা হলেও সহজ হবে। তো গুড মর্নিং, আজকের হচ্ছে 25 ডিসেম্বর। তো সবার আগে মেরি ক্রিসমাস ফ্রম পাখিরালয়। তো এখন ঘড়িতে টাইম হচ্ছে 8:20 আর এখন জাস্ট চা দিয়ে গেল আর আমরা জাস্ট 8:30টার সময় বেরিয়ে যাবো। আজকের আমাদের ব্রেকফাস্ট হবে লঞ্চে গিয়েই। আর আজকে আমাদের যে রুমটা দিয়েছে, রুমের লোকেশনটা এত ভালো, রুম নাম্বার 8। আর সকালবেলা উঠে দরজাটা জাস্ট খুললেই বাইরে থেকে যেভাবে এসে সূর্যের আলোটা পড়লো, দারুণ লাগছিল। তো চলো বেরোনো যাক, গিয়ে আজকের স্পটগুলো কভার করা যাক। ছোটবেলায় শুনেছিলাম সুন্দরবন নাকি রয়্যাল বেঙ্গল টাইগারের আঁতুড়ঘর। এখানকার বাঘ নাকি সাঁতার কেটে নদী পার হয়, তাই এখানে আসার আগে কিছুটা হলেও মনে আশা নিয়ে এসেছিলাম যে হয়তো বাঘের দেখা পেলেও পেতে পারি। কিন্তু গতকাল আমাদের ক্যাপ্টেন রাজেশবাবু যেমনটা বললেন, বাঘ দেখতে গেলে নাকি এরকম ট্যুরিস্ট বোটে এলে হয় না, তার জন্য আলাদাভাবে লঞ্চ বুক করে গভীর জঙ্গলে যেতে হবে। যাই হোক, বাঘ দেখতে না পেলেও আজকের আমাদের মোট 3টে আইল্যান্ড ঘোরানো হবে, যেখানে কিছু বিরল প্রজাতির প্রাণী ও সুন্দরবনের কিছু বিখ্যাত গাছ রয়েছে। আজকের আমাদের সবার আগে যাওয়ার ছিল সজনেখালিতে। পাখিরালয় থেকে সজনেখালি আসতে সময় লাগলো মাত্র 10 মিনিট। गुड मॉर्निंग, नमस्कार। सुंदरबन में आप लोगों को वेलकम। ইনি হলেন আজকের আমাদের গাইড। আজকের আমাদের যে যে স্পট ঘোরানো হবে ইনি সাথে থেকে সব কিছু বুঝিয়ে বলবেন। সজনেখালি হলো সুন্দরবনের প্রপার এন্ট্রি পয়েন্ট। এখান থেকে আগে যাওয়ার জন্য পারমিট এবং গাইড প্রোভাইড করা হয়। এখানে বিভিন্ন বিলুপ্তপ্রায় প্রাণীদের সংরক্ষণ করা হয়, তবে এই মুহূর্তে শুধু একটা কচ্ছপ এবং কুমিরই চোখে পড়ল। এছাড়া এখানে আমাদের গাইড একটা সুন্দরী গাছ দেখালো, যার নামে এই সুন্দরবনের নামকরণ হয়েছে। তো এখন আমি এসেছি হচ্ছে এই বোটের যে কিচেন, সেই কিচেনটা দেখতে। তো এই হচ্ছে কিচেন। কাকিমাটা কি লুচি হচ্ছে? হ্যাঁ, লুচি বানাচ্ছি, সকালের টিফিন হচ্ছে এটা। আর ওদিকে টমেটো কি হবে? আমাদের চাটনি হবে। তো এই হচ্ছে এখানকার কিচেন, দেখতে পাচ্ছ। এখানটা আজকে সকালের ব্রেকফাস্ট তৈরি হচ্ছে, লুচি হচ্ছে। তো আপনারা দুজনে এই বোটেই বরাবর থাকেন? মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই বোটেরই কতদিন হলো এই বোটে মানে আপনারা রান্নার কাজ করছেন? যখন মানে উদ্বোধন থেকে 23 বছর কাজ করছি, তবে 23 বছর এদের না, রাজলক্ষ্মী স্টেবেলে নয়। আচ্ছা। আমি বিভিন্ন জায়গায় কাজ করি। সজনেখালি থেকে বোটে ফিরে এসে আমাদের ব্রেকফাস্ট দিয়ে দেওয়া হলো, সেম কালকের মতোই লুচি এবং আলুর দম। ব্রেকফাস্ট করে নিয়ে আমি বোটের সামনে দাঁড়িয়ে হালকা রোদের তেজ গায়ে মেখে ঠান্ডা হাওয়া খাচ্ছিলাম। এমন সময় গাইড বললেন, এখন আমরা সেফ জোন ছেড়ে কোর এরিয়াতে প্রবেশ করছি। और फेंसिंग नेट और नहीं मिलेगा और अंदर कोई भी आदमी लोग नहीं रहती है, ये पूरा फॉरेस्ट एरिया है। তো এতক্ষণ পর্যন্ত আমরা ছিলাম হচ্ছে একটা প্রোটেক্টেড এরিয়ায়, মানে দু সাইডে যে জঙ্গলটা রয়েছে সেটা ফেন্সিং করা ছিল, বেড়া দিয়ে ঘেরা ছিল। কিন্তু এখন কিন্তু আমরা কোর এরিয়ায় প্রবেশ করছি, আর পুরোপুরি এরিয়াটা অনেকটা ব্রড হয়ে গেছে, আর সাইডে কিন্তু কোনো রকম কোনো ফেন্সিং নেই। হ্যাঁ, পুরোপুরি একদম ওপেন। আমরা এসে পৌঁছালাম আমাদের নেক্সট ডেস্টিনেশন সুধন্যখালিতে। সুধন্যখালিতে মেনলি বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে, যেগুলো আমরা ছোটবেলায় বিজ্ঞান বইতে পড়েছিলাম। সুন্দরবনের বিখ্যাত গড়ান, গেওয়া ও আরও নানা রকম প্রজাতির গাছ ও তাদের সায়েন্টিফিক নেম লেখা রয়েছে। সুধন্যখালি থেকে বেরিয়ে আমি বোটের নিচে ডেকে বসে জানালা দিয়ে দূরের বোট যাওয়া দেখছিলাম। এমন সময় উপর থেকে কে যেন হরিণ হরিণ বলে চেঁচিয়ে উঠল। সত্যি বলতে আমি ওই ঘন জঙ্গলের মধ্যে হরিণ তো খুঁজে পাইনি, কিন্তু আমার মোবাইল ঠিক খুঁজে পেয়েছিল। তারপর আমরা এসে পৌঁছালাম আজ আমাদের শেষ গন্তব্য দোবাকি। এই দোবাকি বিখ্যাত ক্যানোপি ওয়াকের জন্য। নেট দিয়ে ঘেরা প্রায় 500 মিটার উঁচু লম্বা কাঠের পথ, যার উপর দিয়ে হেঁটে পুরো ম্যানগ্রোভ ফরেস্টের 360 ডিগ্রি ভিউ পাওয়া যায়।
তো এখন ঘড়িতে টাইম হচ্ছে 2:15 আর আমরা এখন এসে উঠলাম হচ্ছে দোবাকি ক্যাম্প সাইটে। এই ক্যাম্প সাইটটা হচ্ছে কিন্তু আমরা মাঝখান থেকে হেঁটে যাচ্ছি আর পুরোটা চারিদিকে কিন্তু ফেন্সিং করা রয়েছে, মানে আমরা এখানটায় কিন্তু খাঁচার মধ্যে রয়েছি, বাইরে গাছপালা বা জন্তু জানোয়ার যাই থেকে থাকুক সবটাই ওপেন রয়েছে। আর এতক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের কোথাও কিন্তু বাঘের দেখা বিন্দুমাত্র মেলেনি, কিন্তু এই দোবাকিতে এসে আমরা বাঘের পায়ের ছাপ দেখতে পেয়েছি, দেখাচ্ছি তোমাদের। আজকের আমরা যে 3টে আইল্যান্ড ঘুরলাম তার মধ্যে 3টেতেই একটা করে ওয়াচ টাওয়ার রয়েছে, যেখান থেকে পুরো ফরেস্টের ভালো ভিউ পাওয়া যায়। তবে এই দোবাকি ক্যানোপি ওয়াকের বিশেষত্ব হলো এখানে এত কাছ থেকে হরিণ দেখতে পাওয়া যায়। সুন্দরবন ভ্রমণের দ্বিতীয় দিনে এই 3টে আইল্যান্ডের সাথে ঝড়খালিও নিয়ে যাওয়া হয়, আর প্রতি বৃহস্পতিবার ঝড়খালি টাইগার রেস্কিউ সেন্টার বন্ধ থাকে। তাই আজ আমাদের যা যা দেখার ছিল তা প্রায় হয়ে গেছে বললেই চলে। এবার পাখিরালয়ে ফেরার পথে দুপুরের লাঞ্চ করা হবে। তো দোবাকি থেকে ঘুরে এখন আবার চলে এলাম বোটে, আর এবার হচ্ছে এখানটায় লাঞ্চ দেওয়া হচ্ছে। লাঞ্চ করে নিয়ে এখন আমরা সোজা চলে যাবো হচ্ছে পাখিরালয়তে। ওকে, সো গুড মর্নিং। আজকের হচ্ছে আমাদের লাস্ট দিন সুন্দরবনে, আর আজকে সেরকম বিশেষ কিছু দেখার নেই। আজকের জাস্ট আমরা এই পাখিরালয় থেকে বেরিয়ে যাব, তারপর আমাদেরকে যেরকমভাবে ঠিক আমরা এসেছিলাম সেইভাবেই আমাদেরকে আবার নিয়ে গিয়ে ড্রপ করে দেবে ক্যানিংয়ে, আর ক্যানিংয়ে গিয়ে এই ট্রিপ এন্ড হবে। তো এখন ঘড়িতে টাইম হচ্ছে মোটামুটি 8:15, আর ব্রেকফাস্ট আজকের এখানেই হবে বললো। ব্রেকফাস্ট হয়ে গেলে তারপরে এখান থেকে আমরা হচ্ছে বেরিয়ে যাবো। এখন ঘড়িতে সময় সকাল 10টা। আমরা ব্রেকফাস্ট করে পাখিরালয় ফেরিঘাটে এসে পৌঁছালাম। আজকের আমাদের আর কিছুই দেখার নেই। এখান থেকে এখন বোট ছেড়ে মাঝপথে কোথাও দুপুরের লাঞ্চ করানো হবে এবং তারপর নামিয়ে দেওয়া হবে গদখালি ঘাটে। তো এখন ঘড়িতে টাইম হচ্ছে 10টা আর আমরা ঘাটে চলে এসেছি, আর ঘাটে আমাদের বোটও চলে এসছে। তো প্যাসেঞ্জার এক এক করে সবাই উঠে গেছে, একটু পরেই বোট ছাড়বে, আর এখান থেকে আমাদের হচ্ছে ডাইরেক্ট নিয়ে চলে যাবে গদখালি। সুন্দরবনে এটা আমার প্রথমবার ছিল, আর যদি রাজলক্ষ্মী ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে অভিজ্ঞতার কথা বলি, 2-1টা জিনিস বাদ দিয়ে বাকি অভিজ্ঞতা মোটামুটি ভালোই ছিল। যেহেতু আমি বোটে একমাত্র ভেজিটেরিয়ান ছিলাম, তাই প্রতিদিন সকালে একবার করে আমার জন্য ভেজ খাবারের কথা মনে করিয়ে দিতে হয়েছিল। আর যারা ননভেজ তাদের জন্য তো খাবার দাবারের শেষ নেই। আর বাথরুমের জলটা একটু ম্যানেজ করে নিতে পারলে ওভারঅল এক্সপিরিয়েন্স ভালোই ছিল। আর হ্যাঁ, তোমরা ঝড়খালি যেতে চাইলে এরকম দিন দেখে এসো যাতে দ্বিতীয় দিনটা বৃহস্পতিবার না পড়ে। সুন্দরবন 2 রাত 3 দিনের এই প্যাকেজটা আমার পড়েছিল 3100 টাকা। তবে সিজন অনুযায়ী আপ ডাউন হতে পারে, সেটা তোমরা বুকিংয়ের সময় কথা বলে নিও। তো আমরা পাখিরালয় থেকে বেরিয়েছিলাম জাস্ট 2.5 ঘন্টা মতো হয়েছে। আমরা বেরিয়েছিলাম 10:30টার সময়, আর এখন টাইম হচ্ছে 1টা। তো আমাদের পিছনে বোট দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছ, আর বোট আমাদের এখন একটা আইল্যান্ডে এসে দাঁড়িয়েছে। আইল্যান্ডটা দেখতে পাচ্ছ 3 দিকে জল, আর এই হচ্ছে আইল্যান্ড। এখানটা সব বোট থেকে অনেক লোক নেমে গেছে, নেমে কিন্তু দাঁড়িয়ে এখানটায় ফটো টটো শ্যুট করছে। জায়গাটা কিন্তু বেশ সুন্দর। এখানে বোট দাঁড়িয়েছে দুপুরের লাঞ্চ করানোর জন্য। লাঞ্চের পর এখান থেকে গদখালি আর বেশি বাকি নেই। তো এখন ঘড়িতে টাইম হচ্ছে 2:45, আর ফাইনালি হচ্ছে গদখালি ঘাটে এসে পৌঁছে গেলাম। ওই সামনে হচ্ছে আমাদের বোট রয়েছে, আমাদেরকে নামিয়ে দিল। এবার এখান থেকে যাবো হচ্ছে ক্যানিং স্টেশন। গদখালি থেকে ট্রাভেল এজেন্সির গাড়ি আমাদের ক্যানিংয়ে পৌঁছে দেবে। আজ আমাদের একটু দেরি হয়ে গেল, না হলে সাধারণত ক্যানিং থেকে 3:05 শিয়ালদহ লোকাল ধরিয়ে দেয়। আমার সুন্দরবনের গল্প তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও। আজ তাহলে এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভ্রমণের গল্প নিয়ে।